ফিয়ার পদ্ধতিটা কি? যে গত 2 দিন আগে আমি ফেসবুকে ঢোকার পর দেখলাম যে আমাদের এক সংগঠনের, যে কোনো একটা রাজনৈতিক সংগঠনের নেতা, উনি ফেসবুকে পোস্ট করলেন যে ফেয়ার পদ্ধতি যদি নির্বাচন দেওয়া হয় তাহলে যে ব্যালটের নির্বাচন সে ফেয়ার পদ্ধতি নির্বাচন, সেম সিস্টেম। এখানেও ফ্যাসিবাদ কায়েম হওয়ার সম্ভাবনা আছে। তো ওনার আমি ফেয়ার পদ্ধতি বিশ্লেষণটা দেখে আমি খুব হতভম্ব হয়ে গেলাম যে একটা দলের রাজনৈতিক নেতা ফেয়ার পদ্ধতি নিয়ে কেমন ধরনের বিশ্লেষণ করতেছে। কোথায় ব্যালট সিস্টেম আর কোথায় ফেয়ার পদ্ধতি সিস্টেম? ফেয়ার পদ্ধতি সিস্টেমটাও তো ব্যালট সিস্টেমে হতে পারে নাকি? তো ওনার সিস্টেমটা আমার কাছে কেন জানি বুঝে ধরে নাই, সেজন্য আমি চিন্তা করলাম আজকে আপনাদের কাছে একটু তুলে ধরি বিষয়টা। ফেয়ার পদ্ধতিটা মূলত হলো আনুপাতিক পদ্ধতি আর কি। যেমন আমরা যদি এটা সহজ ভাষায় তুলে দিই, সর্বপ্রথম আমরা উদাহরণটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনে করেন আপনার একটা দেশে 100% ভোট, এখানে সংসদে আসন আছে 100টা আর আপনার দল আছে 5টা। এখন আসেন, ফেয়ার পদ্ধতিতে নির্বাচনটা কেমন? এই পদ্ধতির নির্বাচন হচ্ছে সরাসরি কোনো ব্যক্তিকে জনগণ ভোট দিবে না, তার যেই দেশের মধ্যে যে দলগুলো আছে 5টা দল যদি নির্বাচন করে তাহলে 5টা দলকেই জনগণ ভোট দিবে। এখন মনে করেন 5টা দল নির্বাচনে দাঁড়ানোর পরে একটা দল ভোট পেল 10%, জনগণ তাকে ভোট দিল। আরেকটা দলকে 30% জনগণ ভোট দিল, তাহলে কত পার্সেন্ট ভোট চলে গেল? 40%। আরেকটা দলকে যাতে 30% ভোট দিল, 70% শেষ। আরেকটা দলকে 10% দিল, 80% শেষ। আরেকটা দলকে 20% ভোট দিল, তার মানে আপনার 100টা সংসদীয় আসন 100% এখানে শেষ। তাহলে এই 5টা দলের মধ্যে কারা আসনগুলো পাবে? ওই যে দল 10% ভোট পেল সে দল 10টা আসন পাবে, যে দল 30% ভোট নিল সে দল 30টা আসন নেবে। এখন এত সুন্দর সিস্টেমটা যদি আপনি বলেন যে অন্য কোনো ভোটের সাথে তুলনা করেন এই পদ্ধতিটা, তাহলে তার হলো না। এই ফেয়ার পদ্ধতিতে নির্বাচনে আপনার উপকারটা কি? এখানে আপনার যেমন উপকার হতে পারে, যেমন নির্বাচনে কোনো প্রতিনিধিকে এখানে ভোট দিচ্ছি না, আমি একটা নির্দিষ্ট দলকে ভোট দিচ্ছি। তাহলে ওই দলটা কেমন সেটা যাচাই বাছাই করার জন্য ওই দলকে সর্বপ্রথম সংসদে যেতে হবে, নির্বাচিত হতে হবে, তারপর তারা কেমন কাজ করে সেটা জনগণ দেখবে। এখন আমি ফেয়ার পদ্ধতিতে নির্বাচনে 10% তারা যদি ভোট পায়, একেবারে ছোট দল বাংলাদেশের মনে করেন, তারা 10% ভোট নিল। এই 10% ভোট নেওয়ার ফলে তারা 10টা সিট পেল সংসদে যাওয়ার পর তারা কতটুকু কাজ করতেছে সেটা জনগণ দেখবে, জনগণ তাদের অবস্থান যাচাই করতে পারবে। এরপর হচ্ছে টোটালি পুরো জনগণের কোনো ভোট এখানে নষ্ট হবে না। ফেয়ার পদ্ধতির সিস্টেমটা চমৎকার যে কোনো জনগণের ভোট নষ্ট হবে না। মনে করেন আমি একটা ব্যক্তিকে ভোট দিছি, একটা দলকে ভোট দিছি, এখন আমার এই ভোটটা দেওয়ার কারণে ওই দলটা হেরে গেল, ওই দলটা সেখানে সিট পেল না, তাহলে আমার এই ভোটটা নষ্ট হয়ে গেল। কিন্তু ফেয়ার পদ্ধতির সিস্টেম হচ্ছে কোনো জনগণের একটা ভোটও নষ্ট হবে না। প্রত্যেকটা জনগণ যাকে ভোট দিচ্ছে তার পার্সেন্টেজ হিসেব করে তাকে সিট দেওয়া হচ্ছে। তাহলে এখানে আমার ভোটটাও অপচয় হচ্ছে না, নষ্ট হচ্ছে না, আপনার ভোটটাও নষ্ট হচ্ছে না। এখানে এই সিস্টেমটা সুন্দরভাবে শতকরা শতাংশ অনুপাত, টোটালি ভোটের মোট শতাংশ হিসেব করে এখানে তার সংসদটা আসনগুলো ভাগ করা হয়। এখানে উপকার হচ্ছে ভোটার একটা মূল্য থাকে, কারো ভোট নষ্ট হচ্ছে না। এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে উপকৃত হচ্ছি এর দ্বারা। কিন্তু আমাদের আজকে কিছু রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এটা নিয়ে তারা বাকবিতণ্ডা করতেছে যে ফেয়ার পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশে কী লাভ হবে। আরে ভাই, আপনারা যদি বড় দল হন তাহলে ফেয়ার পদ্ধতি নির্বাচনটাকে কেন ভয় পাচ্ছেন? এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে একক কোনো দল সংসদ গঠন করতে পারবে না। কেন? ফেয়ার পদ্ধতিতে নির্বাচনে গেলে বোঝা যাবে আসলে কারা বড় দল, প্রকৃত অর্থে কারা বড় দল সেটা ফেয়ার পদ্ধতিতে নির্বাচন হলেই বোঝা যাবে। যদি আপনারা বড় দল হন তাহলে আপনারা এখানে 60% ভোট নিয়ে আপনারা সংসদ গঠন করেন, আর যদি আপনারা বড় দল না হন
তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে জোট গঠন করতে হবে এবং আপনাদের দলের কতটুকু জনগণ আপনাদেরকে চাচ্ছে সেটা তখন বুঝে যাবে। যদি এই পদ্ধতিতে আসেন তাহলে প্রমাণিত হচ্ছে আপনারা বড় দল কিনা এবং দেখা যাবে কাদেরকে জনগণ চাচ্ছে, কোন নেতৃত্ব জনগণ গ্রহণ করতে চাচ্ছে। এই জন্য আগামীর বাংলাদেশটাকে গড়ার জন্য ফেয়ার পদ্ধতিতে নির্বাচন করে এটা যাচাই করা দরকার বাংলাদেশের জনগণ কাদেরকে সবচেয়ে বেশি গ্রহণ করতে চাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে যে আমরা বড় দল, সেই বিভেদটাকে ভেঙে দেওয়ার জন্য ফেয়ার পদ্ধতি নির্বাচন দরকার। তাহলেই বোঝা যাবে আসলেই কারা বড় দল।